আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আর একটা প্রশ্ন সমাধান নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি নোটিশ হয়েছে যে WZPDCL এর পরীক্ষা হবে আগামী জানুয়ারি 3 তারিখে। সেই ধারাবাহিকতায় 2023 সালের একটা প্রশ্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। চলুন আমরা এটা একটু সলিউশন গুলো দেখি। এখান থেকে আমরা ধারণা নিব যে কিরকম প্রশ্ন হয়, কি টাইপের প্রশ্ন আসে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল যে একটি পাইপের ব্যাস 15 সেন্টিমিটার, দৈর্ঘ্য 100 মিটার। পাম্পের পাম্প প্রতি সেকেন্ডে 0.04 মিটার কিউব পানি 20 মিটার উচ্চতায় সরবরাহ করে। যদি ফ্রিকশন ফ্যাক্টর 0.15 হয় এবং ওভারঅল দক্ষতা 70% হয়, তাহলে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা নির্ণয় করো। প্রথমে আমরা এরিয়াটা বের করে নিব। তাহলে πd²/4, π = 0.15²/4, তাহলে 0.01 এটা আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা ভেলোসিটিটা বের করে নেব। আমাদের হেড লস বের করার সূত্র হচ্ছে FLV²/2GT। তাহলে এখান থেকে আমরা হেড লসটা পেয়ে যাবো। আমাদের একটা হাইট দেওয়া আছে এবং হেড লস দুটাকে আমরা যোগ করলে আমরা মোট হেড পাবো। তাহলে মোট হেড হচ্ছে আমাদের যে হেড দেওয়া আছে আর হেড লস দুটোকে যোগ করলে তাহলে হচ্ছে 20 প্লাস 26.1, তাহলে 46.1। তাহলে পাম্পের প্রয়োজনীয় ক্ষমতা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে ইনপুটটা আমরা বের করবো প্রয়োজনীয় ক্ষমতাটা, তাহলে আউটপুট বাই এফিসিয়েন্সি। তাহলে আমার QHT, তাহলে আমাদের মান বসাই দিলে 9.81, 0.04, 43.1, তাহলে এখান থেকে ভাগ করে দিলে আমরা এই মানটা পেয়ে যাবো। আর আমাদের ম্যাথের জিনিসগুলো এখানে দেওয়া আছে, কি কি জিনিস দেওয়া ছিল আর কি এখানে লেখা আছে। 2 নম্বর প্রশ্ন ছিল একটি কার্নট ইঞ্জিনের দক্ষতা 50%, উৎসের তাপমাত্রা নির্ণয় করো। যদি মিনিমাম তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 কিলো ক্যালোরি/মিনিট তাপ হলে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে কার্নোট ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে দক্ষতা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তাহলে হচ্ছে আমাদের 0.5 ইকুয়াল টু 1 মাইনাস, তাহলে এখানে হচ্ছে আমাদের 26, তাহলে 273 যোগ 26, তাহলে আমরা T1 এর মানটা পেয়ে যাবো। তাহলে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি Q2/Q1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাবো 200 কিলো ক্যালোরি। 200 কিলো ক্যালোরি পার মিনিট পাবো, যেহেতু এটা আমাদের এই এককটা মিনিটে আছে, এটা আমরা মিনিট পাবো। এটা মিনিটে পাবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যাই 3 নম্বরে। 3 নম্বরে ছিল কি হিট পাম্পের কোপ এবং রেফ্রিজারেটর কোপের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এটা পাম্পের কোপ সূত্র কি জানি, যে উচ্চ তাপমাত্রা ভাগ উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা, মানে T1/T1 মাইনাস T2। তাহলে এখানে আমরা উপরে করলাম কি, একটা T1 কে মাইনাস করে দিলাম, একটাকে প্লাস করে দিলাম। তারপর যদি আমরা এই অংশটুকু আলাদা করে দিই, যে T1 মাইনাস T2/T1 মাইনাস T2 প্লাস T2 ভাগ T1 মাইনাস T2, তাহলে এটা কেটে দিলে 1 হয়। আর এইটু হচ্ছে আমাদের রেফ্রিজারেটর পদ, তাহলে 1 প্লাস কোপ রেফ্রিজারেশন। তার মানে এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের কোপ পাম্প ইকুয়াল টু 1 প্লাস কোপ রেফ্রিজারেশন। তার মানে রেফ্রিজারেশন কোপের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা হিট পাম্পের কোপটা পাবো। 4 নম্বরে একটা ম্যাথ ছিল যে বয়লার মাউন্টিং কাকে বলে, 3টি বয়লার মাউন্টিংস এর নাম লেখো। বয়লার নিরাপত্তা ও সঠিক পরিচালনার জন্য যেসব যন্ত্রাংশ বয়লারের সাথে সংযুক্ত থাকে সেগুলোকে বয়লার মাউন্টিংস বা ফিটিং বলে। 3টি বয়লার মাউন্টিংস এর নাম হচ্ছে স্টিম স্টপ ভালভ, সেফটি ভালভ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন ছিল ইকোনোমাইজার কি, কি কাজে ইকোনোমাইজার ব্যবহার করা হয়। তাহলে ইকোনোমাইজার হলো বয়লারের সঙ্গে ব্যবহৃত একটি হিট এক্সচেঞ্জার, যা বয়লার থেকে বের হওয়া গরম ফ্লু গ্যাসের তাপ ব্যবহার করে ফিড ওয়াটার আগেই গরম করে। তাহলে এটার কাজ কি, জ্বালানি সাশ্রয় করা। ফ্লু গ্যাসের অপচয় কম হওয়া তাপ কাজে লাগিয়ে ফিড ওয়াটার গরম করে, ফলে কম জ্বালানিতে বাষ্প উৎপন্ন হয়। বয়লারের দক্ষতা বৃদ্ধি করে। বয়লারের প্রবেশের আগেই পানি গরম থাকায় বয়লারের সামগ্রিক কার্যকারিতা বাড়ে। তাপ ক্ষয় কমানো, চিমনির মাধ্যমে বের হয়ে যাওয়া তাপ শক্তির অপচয় কমায়। বয়লারের আয়ুষ্কাল বৃদ্ধি করে। তাপীয় শক কম হওয়ায় বয়লারের ক্ষতি কম হয়। পরিবেশ দূষণ হ্রাস করে। জ্বালানি কম ব্যবহারের ফলে ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস নির্গমন কমে। 6 নম্বরে দুটো টিকা ছিল HFO আর HSD। HFO হচ্ছে হেভি ফুয়েল অয়েল, আর HSD হচ্ছে হাই স্পিড ডিজেল। 7 নম্বর প্রশ্ন ছিল অ্যালাউন্স ও ক্লিয়ারেন্সের মধ্যে পার্থক্য লেখো। তাহলে অ্যালাউন্স হচ্ছে দুটি অংশের মধ্যে পরিকল্পিত সর্বোচ্চ সর্বনিম্ন মাপের পার্থক্যকে অ্যালাউন্স বলে। বলতে চাইছি দুটা জিনিস যাদের পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন মাপের যে পার্থক্য, সেটাকে আমরা বলতেছি অ্যালাউন্স। আর ক্লিয়ারেন্স হচ্ছে দুটি সংযুক্ত অংশের মধ্যে বিদ্যমান প্রকৃত ফাঁকা স্থানকে ক্লিয়ারেন্স, মানে দুটো জিনিসের মধ্যে যে ফাঁকা থাকবে সেটাকে বলতেছি আমরা ক্লিয়ারেন্স।
নাম্বার, মিলিং মেশিন কি? 4টি মিলিং কাটারের নাম, আপ মিলিং এবং ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য লিখো। 3টি। তাহলে মিলিং মেশিন হলো এক ধরনের মেশিন টুলস যা ঘূর্ণায়মান কাটিং টুল ব্যবহার করে ওয়ার্কপিস থেকে উপাদান অপসারণ করে, মানে ম্যাটেরিয়াল অপসারণ করে। এটি বিভিন্ন আকার, স্লোট, সমতল পৃষ্ঠ ও জটিল আকৃতি তৈরি করতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে 3টি মিলিং কাটারের নাম কি? স্লোটিং কাটার বা স্লোটিং শ, এন্ড মিল, প্লেন মিলিং কাটার। আচ্ছা, আমরা এখন দেখবো আপ মিলিং বা কনভেনশনাল মিলিং। আপ মিলিং কে আরেক নামে বলা হয় কনভেনশনাল মিলিং, আর ডাউন মিলিং বা ক্লাইম মিলিং। ডাউন মিলিং এর আরেক নাম হচ্ছে ক্লাইম মিলিং। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে ফিড দেওয়া হয় তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলে। আর যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে কাটারের গতির দিকে ফিড দেওয়া হয় তাকে ডাউন বা ক্লাইম মিলিং বলে। ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের বিপরীত দিকে ফিড দেওয়া হয়, আর এখানে ওয়ার্কপিসকে ঘূর্ণায়মান কাটারের দিকে ফিড দেওয়া হয়। টুল লাইফ কম হয়, এখানে টুল লাইফ বেশি হবে। সারফেস ফিনিশ ভালো হয় না, সারফেস ফিনিশ ভালো হয়। তুলনামূলক বড় দৈর্ঘ্যের চিপ তৈরি হয়, তুলনামূলক ছোট দৈর্ঘ্যের চিপ তৈরি হয়। চিপের পুরুত্ব শুরুতে 0 থাকে এবং শেষে সর্বোচ্চ হয়। চিপের পুরুত্ব প্রথমে সর্বোচ্চ থাকে এবং শেষে 0 হয়। ওয়ার্কপিস ধরে রাখতে বেশি পরিমাণ ক্লাম্পিং বলের প্রয়োজন হয়, ওয়ার্কপিস ধরে রাখতে বেশি ক্লাম্পিং বলের প্রয়োজন হয় না। শক্ত মেটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নরম মেটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যাকলাশ অপচয় প্রয়োজন হয় না, অপসারক প্রয়োজন হয় না। আর ব্যাকলাশ অপসারক প্রয়োজন হয়। এখানে একটা ফিগার দেওয়া আছে যে এটা ফিড দেওয়া হচ্ছে আমাদের এদিকে, আর কাটারটা হতেছে ওয়েফের দিকে। আর এখানে ফিড দেওয়া হইতেছে এদিকে, আর কাটার হতেছে এদিকে, এবং ফিড এদিকে দেওয়া হইতেছে। যেদিকে ফিড দিতেছি এদিকে আমাদের কার্যবস্তু যাচ্ছে। 9 নম্বর আমাদের ছিল ইউনিভার্সাল জয়েন্ট কি? সেলফ লকিং স্ক্রু কাকে বলে? ইউনিভার্সাল জয়েন্ট হলো এমন একটি যান্ত্রিক সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে দুটি শ্যাফট বিভিন্ন কোণে অবস্থান করলেও ঘূর্ণন শক্তি এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে প্রেরণ করা যায়। উদাহরণস্বরূপ কি? গাড়ির ড্রাইভ শ্যাফট, মেশিন টুলস। আর হচ্ছে সেলফ লকিং স্ক্রু হচ্ছে যে স্ক্রুতে ঘর্ষণ শক্তি এত বেশি থাকে যে স্ক্রুতে লোড প্রয়োগ করলে তা নিজে নিজে খুলে যেতে পারে না, সেই স্ক্রুকে সেলফ লকিং স্ক্রু বলে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ ছাড়া স্ক্রু উল্টা দিকে ধরে না। 10 নম্বর ছিল লেদ চাক কি? 3টি লেদ চাকের নাম লেখো। লেদ মেশিনের স্পিন্ডলের সাথে যুক্ত একটি যন্ত্রাংশ যা কাজের বস্তু বা ওয়ার্কপিসকে ধরে রাখে তাকে লেদ চাক বলে। লেদ চাকের নামগুলো হচ্ছে থ্রিজো বা সেলফ সেন্টারিং চাক, ফোরজো বা ইন্ডিপেন্ডেন্ট চাক, ম্যাগনেটিক চাক, আর হলো কল্ট চক। ব্যবহার লিখো। ম্যানোমিটার, রোটামিটার, অ্যামিনোমিটার, পিটর টিউব ও ব্যারোমিটার। ম্যানোমিটার হচ্ছে তরল এবং গ্যাসের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। রোটামিটার হচ্ছে পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়। অ্যামিনোমিটার হচ্ছে বাতাসের বেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। পিটর টিউব তরল বা গ্যাসের বেগ নির্ণয় করতে ব্যবহৃত হয়। ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। তাহলে এগুলোই ছিল আর কি। যে দেখেন এখানে কিন্তু সব থিওরি আসছে, মোটামুটি 2টা শুধু ম্যাথ আছে। হ্যাঁ, 2টা শুধু ম্যাথ আছে আর কি। তো বেশিরভাগ দেখা যাচ্ছে যে থিওরি আসে, সেক্ষেত্রে আপনারা থিওরিতে ফোকাস করবেন বেশি। তবে আরেকটা কথা হচ্ছে, আগের পরীক্ষাগুলো কিন্তু 1 ঘন্টার বেশি সময় হইতো, কিন্তু এবার টাইম উল্লেখ করে দিচ্ছে 1 ঘন্টা। তো আমার যেটা প্রেডিকশন মনে হচ্ছে যে এবার সম্ভবত ম্যাথ থাকবে বেশি আর কি, কারণ যেহেতু 1 ঘন্টা, সম্ভবত 70 মার্কের আমাদের ডিপার্টমেন্ট থেকে থাকবে, আর 30 মার্ক হচ্ছে নন। তো আগে ননগুলো যেটা হয়তো উত্তর লিখতে হইতো, তো এবার যেহেতু 1 ঘন্টা, যতদূর সম্ভব হয়তো বা এমসিকিউ থাকতে পারে, যেহেতু 1 ঘন্টার মধ্যে মোটামুটি বলা যায় যে বুয়েট প্যাটার্নের মতো প্রশ্ন হবে এবার আশা করি। তো পড়তে থাকেন, ম্যাথ থিওরি সবগুলোই পড়ে যাবেন, যে কোনো কিছু হইতে পারে। তো আজকের তো এখানে শেষ করতেছি। আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।